আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। আমি যদি বলি ভীম এই কথা বলেছে, ও বলরাম ভাইয়ের থেকেও বেশি নিপুণ হয়ে গেছে, দুঃখ পেলেন না? কৃষ্ণকে মাথায় বলবো, আপনার মতো উচ্চ শ্রেণীর গদাধারী এই পৃথিবীতে আর দুটো কেউ আছে, কিন্তু ভীমের হিম্মতটা দেখুন তো। খেয়ে খেয়ে ওর ভুঁড়ির মাংসটাই বেড়ে গেছে, আবার বলে আমি শ্রেষ্ঠ গদাধারী। শ্রেষ্ঠ গদাধারী শকুনি মামা, আপনার ভাগ্নে দুর্যোধনও পুরো পৃথিবীর সেই হতে পারে, কিন্তু দুর্যোধনের শ্রেষ্ঠ গদাধর হওয়ার জন্য আপনারই দুর্যোধন, তোমারও কি এই ইচ্ছে? আমি তোমাকে আমার শিষ্য করব, আর তো খুলে গেল। এখন গুরুর পুজো করো আর বাহ ভাগ্নে বাহ, খুব সেবা করো বড় ভাইয়ের। আপনি এই ধৃতরাষ্ট্রের পুত্র দুর্যোধনকে শিষ্য রূপে তথাস্তু। তো পিতামহ ভীষ্ম দেবে, আর না গুরুদ্রোণ, এমনকি তোমার পিতাও দেবে না। এর অর্থ এই হলো মামাবাবু, আমরা খুব সহজেই ওদের অধীনতা স্বীকার করে নিয়েছি, যে শৈশবকাল থেকে আমাদের শত্রু। না ভাগ্নে না, আরেকটা অন্য রাস্তাও আছে। ওটা কি? ওটা এই 4 আর 2 6। 6 ভাগ্নে 6। ওটা এই যে তোমাকে ওর ছোট ভাই হিসেবে যেতে হবে। হ্যাঁ, একজন দাসের মতো। দাসের মতো নয় ভাগ্নে, দাসের মতো নয়, বরং একজন অংশীদারের মতো। অর্থাৎ অর্থাৎ এই যে তুমিও ওদের যশ এবং কীর্তিতে অংশীদার হয়ে এক সুখ আনন্দিত হওয়ার নাটক করো। নাটক? নাটক, শুধু নাটক। কারণ এই নাটকের সাথে আমার একটা পরিকল্পনা জুড়ে আছে। মামাবাবু, এবার আপনার পরিকল্পনা। ধৈর্য রাখো ভাগ্নে, ধৈর্য রাখো। দেখো, জরাসন্ধের মৃত্যুর পর এই সম্পূর্ণ পৃথিবীতে কেউ আর এমন গদাধারী নেই যে গদা যুদ্ধে ভীমকে পরাস্ত করতে পারে, কেবল একজন বলরাম ছাড়া। তাহলে তাহলে এই যে এক না একদিন তোমার এবং পাণ্ডবদের মধ্যে যুদ্ধ হবে। ওই সময় অর্জুনের তীরের ঝড় তো কর্ণ বোধহয় সহ্য করে নেবে, কিন্তু ভীমের গদার সাথে কে টক্কর নেবে? কে নেবে? তাহলে আমাকে কি করতে হবে মামাবাবু? বাস, এই উৎসবে কোনোভাবে অংশগ্রহণ করে তোমাকে বলরামকে ফাঁসাতে হবে। দেখো ভাগ্নে, কৃষ্ণ অত্যন্ত চালাক, কিন্তু বলরাম ভোলা ভালা সরল। নিজের মিষ্টি মিষ্টি কথায় ওকে ফাঁসিয়ে ওকে তোমার গুরু বানিয়ে নাও। তাহলে তাহলে মনে করো তোমার কাজ হয়ে গেছে। যদি বলরাম তোমাকে গদা যুদ্ধে প্রবীণ করে দেয়, তাহলে সময় আসার পর ভীম তোমার সামনে আপনা আপনি নতজানু হবে। তাহলে এই ছিল আপনার পরিকল্পনা মামাবাবু? হ্যাঁ ভাগ্নে, এটাই আমার পরিকল্পনা। বাহ বাহ, অতি সুন্দর, অতি সুন্দর। নিশ্চয়ই অতি সুন্দর ভাগ্নে, নিশ্চয়ই। দেখো ভাগ্নে, তুমি এখন যুধিষ্ঠির ভ্রাতার রাজসূয় যজ্ঞে যাবার জন্য প্রস্তুত নাও। হ্যাঁ মামাবাবু। আচ্ছা তো মহারাজ, আজ্ঞা দিন। আপনি এত তাড়াতাড়ি করছেন কেন? আমরা আপনাকে এখন যেতে দেব না কানহা। মহারাজ, যেতে তো হবেই। কতদিন হয়ে গেছে আমরা দুজন দ্বারিকা থেকে বাইরে আছি, ওখানের ব্যবস্থাও তো দেখাশোনা করতে হবে। কিন্তু আমার আপনাদের দুজনকে ছেড়ে দিতে ইচ্ছে হচ্ছে না। সেই জন্য তো আমি তাও ভ্রাতাকে এখানেই ছেড়ে যাচ্ছি। আর তারও মন আছে যে উনি আরো কিছুদিন থাকুক, আর ওনার বদলে আমি আমার প্রিয় সখা অর্জুনকে নিয়ে যাচ্ছি। যেতে দিন মহারাজ যুধিষ্ঠির, যেতে দিন কানহাকে। ওখানে রুক্মিণীও তো ওনার পথ চেয়ে বসে আছে।
তাহলে তো আমাদের আপনাকে আটকানো উচিত হবে না। আর কোনো সন্দেহ নেই যে অর্জুনই আপনার প্রিয় সখা। হ্যাঁ মহারাজ, তাহলে এখন আমাদের অনুমতি দিন। অবশ্যই, এটা শুভ সময়। প্রস্থান করুন কানহা। নাও ভাগ্নে, তোমার তো কাজ হয়ে গেছে। আরে ভাগ্নে, তোমার তো আপনা আপনি কাজ হয়ে গেছে। কি ধরনের কাজ মামাবাবু? এটা তুমি বুঝতে পারছো না? কৃষ্ণ আর অর্জুন দুজনেই দ্বারকা চলে গেছে। দ্বারকা। ওরা চলে গেছে তো কি হয়েছে? তো কি হয়নি ভাগ্নে, বরং তুমি এটা জিজ্ঞেস করো কি পেয়েছো। আমি কি পেয়েছি? তুমি বলরামকে পেয়ে গেছো। বলরামকে একদম একলা। ও এখানেই রয়েছে। এখন বলো ভাগ্নে, তোমার কাজটা হলো কিনা? মামাবাবু, মনে তো হচ্ছে মামাবাবু। হ্যাঁ ব্যাস, বলরামকে এখন ভালোভাবে সেবা করো, ওকে ভালোভাবে তেল লাগাও। হ্যাঁ, তাতে যা হয় হোক, ওনাকে তোমার গুরু বানাতে হবে। ভাগ্নে, যদি এটা তুমি করতে পারো, বিজয়শ্রী তোমার কপালে উঠবে। হুম, ঠিক আছে মামাবাবু, ঠিক আছে। কেউ আছে কি? কেউ আছে কি? আমার পথে ফুল বিছিয়ে দিয়ে যে আমাকে সম্মান করেছে, আমি অতি আনন্দিত। যে ব্যক্তি আমাকে স্বাগত জানাচ্ছে, ওকে আমি দেখতে চাই। যদি ওই মহান ব্যক্তি আমাকে দর্শন দেন, তাহলে আমি আরো বেশি আনন্দিত হয়ে যাব।
এত কষ্ট করে যে আমার আতিথেয়তা করছে, আমি ওনার সাথে সাক্ষাৎ করতে চাই। দয়া করে আপনি আমার সম্মুখে আসুন। প্রণাম দ্বারিকাধীশ। দুর্যোধন, তুমি? হ্যাঁ বলরাম ভ্রাতা। প্রণাম দ্বারকাধীশ, প্রণাম। শকুনি মামা, আপনি? স্বাগত দ্বারকাধীশ, স্বাগত। কিন্তু এইভাবে ফুলের বাগান বিছিয়ে দিয়ে আমাকে স্বাগত জানাবার প্রয়োজন ছিল? এইভাবে সবাইকে স্বাগত জানানো হয় না দ্বারকাধীশ। কিছু মাননীয় মানুষকেই এটা করে। আপনি বোধহয় জানেন না, হস্তিনাপুরের যুবরাজ আপনারই একমাত্র সেবা করে। দুর্যোধন, এটা তুমি কি করছো? এ তো দেবতার পুজো করছে দ্বারকাধীশ, পুজো। দুর্যোধন, তোমার নম্রতা দেখে আমি প্রভাবিত হয়ে গেছি। তুমি হস্তিনাপুরের যুবরাজ, হস্তিনাপুরে তুমি ভবিষ্যতে রাজা হবে, তা সত্ত্বেও কত নম্র তুমি। ভীমের মতো নয় আমার ভাগ্নে দুর্যোধন। ভীম? হ্যাঁ, ও তো অন্যকে অপমান করে শান্তিতে থাকতেই পারে না। বিশেষ করে গুরুজনদের অপমান করে ও সর্বদা আনন্দ পায়। কার অপমান করেছে ভীম? ছাড়ুন না ওই কথা বলরাম ভাই। আমি যদি বলি ভীম এই কথা বলেছে, ও বলরাম ভাইয়ের থেকেও বেশি নিপুণ হয়ে গেছে গদা যুদ্ধে। দুঃখ পেলেন না দ্বারকাধীশ? আমারও লেগেছে, এই জন্যই আমি বলতে চাইনি এই কথা। কৃষ্ণকে মাথায় চড়িয়ে রাখছে। সত্যি বলবো, আপনি কি বলশালী, কিন্তু আপনি কি বিনম্র। এই কিছুদিন আগে কৃষ্ণের সাথে সাক্ষাৎ হয়েছিল। উনি হাসতে হাসতে বললেন, বলরাম ভাই সবসময় আমাকে বকাবকি করে। হ্যাঁ, তাহলে কি হয়েছে? কানা তো আমার ছোট ভাই, ওকে বকার সম্পূর্ণ অধিকার আছে আমার। কিন্তু কৃষ্ণ এটা বোঝে না বড় ভাই, কৃষ্ণ এটা বোঝে না। ও বলে যে বলরাম ভাইটা কখনো নিজের বুদ্ধি দিয়ে কাজই করে না। এরকম কথা বলেছে কানহা? হ্যাঁ, একদম এই কথা বলেছে। কি ভাগ্নে? হ্যাঁ মামা বাবু, হ্যাঁ। দ্বারকাধীশ, বাস্তবটা কিন্তু এটাই। আপনার কারণে দ্বারকার দিকে চোখ তুলে তাকানোর একদম কারো সাহস নেই। সত্যি বলবো, আপনার মতো উচ্চ শ্রেণীর গদাধারী এই পৃথিবীতে আর দুটো কেউ আছে। কিন্তু ভীমের হিম্মতটা দেখুন তো। খেয়ে খেয়ে ওর ভুঁড়ির মাংসটাই বেড়ে গেছে। আবার বলে আমি শ্রেষ্ঠ গদাধারী। শ্রেষ্ঠ গদাধারী? শকুনি মামা, আপনার ভাগ্নে দুর্যোধনও পুরো পৃথিবীর শ্রেষ্ঠ গদাধারী হতে পারে। অবশ্যই হতে পারে দ্বারকাধীশ, অবশ্যই হতে পারে। কিন্তু দুর্যোধনের শ্রেষ্ঠ গদাধর হওয়ার জন্য আপনারই ওর গুরু হওয়া প্রয়োজন। হ্যাঁ দ্বারকাধীশ, হ্যাঁ। ওই দিন ভীমও বলেছিল যে। দুর্যোধন, তোমারও কি এই ইচ্ছে? হ্যাঁ বলরাম ভ্রাতা, আমি আপনার শিষ্য হতে চাই। আমি তোমার উপর খুব প্রসন্ন। আমি তোমাকে আমার শিষ্য করব আর গদা চালাতে শেখাবো। অভিনন্দন ভাগ্নে, অভিনন্দন। তোর তো ভাগ্য খুলে গেল। এখন গুরুর পুজো করো আর অধ্যয়ন শুরু করো। হ্যাঁ ভাগ্নে, হ্যাঁ। বাহ ভাগ্নে, বাহ। খুব সেবা করো, বড় ভাইয়ের খুব সেবা করো।
জয় হোক দ্বারকাধীশ বলরামের, জয় হোক। গুরুদেব, আপনি এই ধৃতরাষ্ট্রের পুত্র দুর্যোধনকে শিষ্য রূপে স্বীকার করুন। তথাস্তু। দুর্যোধন, আজ থেকে তুমি আমার শিষ্য হয়ে গেছো। তোমার শিক্ষা খুব শীঘ্রই শুরু হয়ে যাবে। যশকীর্তি অর্জন করো। অভিনন্দন ভাগ্নে, অভিনন্দন। রাজকুমার বলরামকে জয়, রাজকুমার বলরামকে জয়, রাজকুমার বলরামকে জয়, রাজকুমার বলরামকে জয়, রাজকুমার বলরামকে জয়। রুক্মিণী, তুমি এসে গেছো? আরে, আপনি তো ধ্যানে মগ্ন ছিলেন, তা সত্ত্বেও কি করে আপনি চিনতে পেরে গেলেন? রুক্মিণী, তোমার নূপুর আমাকে বলে দেয় যে তুমি এসে গেছো। তোমার আসার সঙ্গেই আমার হৃদয়ের স্পন্দন আমাকে বলে দেয় রুক্মিণী এসে গেছে। রুক্মিণী, তুমি তো আমার প্রাণ আছো। আচ্ছা আচ্ছা আচ্ছা, পত্নীর প্রশংসা করা তো আপনার থেকেই শেখা উচিত। শৈশবে যে মাখন আপনি চুরি করতেন, তার স্বাদ ব্যবহার করছেন আপনি এখনো। আমার মনে হয় যখন আপনি সত্যভামার কাছে যাবেন, তখন ওকে এটাই বলবেন, ভামা, তুমি তো আমার প্রাণ। যা কিছুই না বলে না রুক্মিণী, স্ত্রীর কাছে অনেক গুণের সম্প্রদায় থাকে, কিন্তু ছাপলতা নামের একটি অবগুণ অবশ্যই থাকে। কথা বলতে আপনি খুব পারেন। এখন বলুন, আপনি কার চিন্তা করছিলেন? আমি তো শকুনি মামার লীলা দেখে হাসছিলাম রুক্মিণী। শকুনি মামা কি করেছেন উনি? উনি আমাদের সহজ সরল দাও ভ্রাতার ওপরে এমন চাল চলেছেন যে জিজ্ঞেস করো না আমাকে রুক্মিণী। ওরা তো মনের মতন দানও পেয়ে গেল। অনেক চালাক মামা বাবু। আমি কিছু বুঝতে পারছি না। উনি এমন একটি চাল চেলেছেন যে বলরাম ভ্রাতা যে দুর্যোধনকে নিজের শিষ্য বানিয়ে নিয়েছেন। ভাই ভাইয়ের মধ্যে ফাঁস ধারবার জন্যে একটি কুটিল চাল শকুনিয়ের আগে কৌরব এবং পাণ্ডবদের মধ্যে চলেছিল, আর আজ আবার ওই চাল কৃষ্ণ এবং বলরামের সাথে চলছে। আর আমার সহজ সরল দাও ভ্রাতা ওর কথায় গলিয়ে গিয়ে ওর চালে ফেসে গেছে রুক্মিণী। চাল তো আপনিও অসাধারণ চালেন। আপনি তো অন্তর্যামী। আমার মনে হয় আপনিও কোনো চাল চেলেছেন।